বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। করোনার কারণে পিজি স্কুলের উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় বিজ্ঞান সপ্তম অধ্যায়ে কি অভিকর্ষ স্তরণ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভর ও ওজন। ভর কি? ভর হচ্ছে, মনে করো আমার হাতে যে কলমটা আছে, কলমটা কি কতগুলো অনুপরমাণু দিয়ে গঠিত। একটা পদার্থের অনুপরমাণু দিয়ে গঠিত। ওই পদার্থের অনুপরমাণুর পরিমাণই হচ্ছে কি এই কলমটার ভর। আর ওজনটা কি? ওজনটা হচ্ছে এই কলমটাকে যে বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। প্রত্যেক বস্তুকে কি পৃথিবী তার একটি বলে নির্দিষ্ট বলে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। সেটা হচ্ছে কি অভিকর্ষ স্তরণ। ওই অভিকর্ষ স্তরণের গুণফল দ্বারা এই বস্তুটির বলকে গুণ করলে যে ফল পাওয়া যাবে সেটা হচ্ছে কি বস্তুটির ওজন। তাহলে 1 কিলোগ্রাম বা 1 কেজি ভরের একটি বস্তুর ওজন এক কেজি ভরের একটি বস্তুর ওজন পৃথিবীতে কতটুকু হবে? পৃথিবীতে হবে 1 কেজি ভরের ডাব্লিউটা আছে কি ওয়েট ওজন। ওজনে এই থেকে আসছে কি ডাব্লিউ। ডব্লিউ, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি বস্তুটির ভর ইনটু জি। অভিকর্ষ স্তরণ ভরের একক কি? ভরের একক কেজি। জি এর একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কেজি এবং মিটার পার সেকেন্ড স্কয়ারের গুণ যে একক ফলে গুণফলের ফলে যে একক সৃষ্টি হয় সেটা হচ্ছে কি নিউটন। তাহলে এই ভর 1 কেজি ভরের একটি বস্তু ওজন পৃথিবীতে হবে কত? এই বস্তুটার কি ভরকে যদি আমি অভিকর্ষ স্তরণ দ্বারা গুণ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি ওই বস্তুর ওজন। তাহলে মনে করি 1 কেজি ভর, 1 কেজিকে 9.8 দিয়ে গুণ করলে কত হবে? 9.8। তাহলে 9.8, তাহলে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে কত? 9.8 নিউটন। আচ্ছা যাক, আমরা এবার আসি ভর ও ওজনের মধ্যে কিছু পার্থক্য করলে আমরা মোটামুটি ভর ও ওজন সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাবো। ভরটা কি? ভরটা বলছিলাম পদার্থের মোট পরিমাণ। পদার্থের মোট পরিমাণ বলতে কোন পদার্থের? ওই বস্তু, যে বস্তুটার ভর মাপবো সেই বস্তুটারই কি সেই বস্তুটার মধ্যে যতটুকু পদার্থ আছে ওই পদার্থের পরিমাণটা হচ্ছে ভর। আর ওজন হচ্ছে কি পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? যে বস্তুটায়, কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে আমরা বলবো কি বস্তুর ওজন। তাহলে অবস্থান পরিবর্তনের সাথে সাথে ভরের কি পরিবর্তন ঘটে না। অবস্থার পরিবর্তনের সাথে সাথে কি ভরের পরিবর্তন ঘটে না। আমরা গত ক্লাসে পড়েছিলাম অভিকর্ষ স্তরণ জি এর মান কি বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। অভিকর্ষ স্তরণ জি এর মান বস্তু নিরপেক্ষ স্থান নিরপেক্ষ নয়। তার মানে কি স্থান যেহেতু বস্তুর ভর কি এই কলমটাকে যদি আমি কোথায় নিয়ে যাই? চাঁদে নিয়ে যাই, তাহলে যতটুকু ভর আমি যদি এই কলমটাকে কোথায় নিয়ে যাই বা মাটিতে নিয়ে যাই, বিমানে নিয়ে যাই, যেখানে যাই কলমটার কি ভর কি হবে? এক। যে ভর আছে ওই ভর ভূপৃষ্ঠে যা চাঁদেও তা। কিন্তু অবস্থানের পরিবর্তনের সাথে সাথে কি ওজনের পরিবর্তন ঘটবে। কারণ আমরা গত ক্লাসে বলেছিলাম অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলতে আমরা বিষুবীয় অঞ্চলে বলছিলাম একরকম, মেরু অঞ্চলে বলছিলাম আর একরকম।
বিষুবীয় অঞ্চলে বলছিলাম 9.832, তারপর মেরু অঞ্চলে সরি মেরু অঞ্চলে বলছিলাম 9.832, বিষুবীয় অঞ্চলে বলছিলাম 9.78, এরকম বলছিলাম। তাহলে যেহেতু বস্তুর এই ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করার ফলে কি বস্তুর ওজন পাওয়া যায়। তাহলে দেখো যদি বরকে এই একবার এটা দিয়ে গুণ করি, একবার পৃথিবীর মেরু অঞ্চলে এটা দিয়ে গুণ করি, আবার বিষুবীয় অঞ্চলে এটা দিয়ে গুণ করি, মেরু অঞ্চলে এটা দিয়ে গুণ করলে বেশি হবে, বিষুবীয় অঞ্চলে গুণ করলে কি কম হবে। হ্যাঁ, মানে কি বস্তুর ওজন স্থান ভেদে কি বিভিন্ন। বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না। কিছুক্ষণ আগে বললাম কি এটাকে যেখানেই নি সেখানেই কি এইটা যে ভর আছে সেই ভরে থাকবে, মানে তার বস্তুর ভর কোনো জায়গায় শূন্য হতে পারে না। কিন্তু ওজনের মান শূন্য হতে পারে। ওজনের মান শূন্য, যেমন পৃথিবীর কেন্দ্রে কি, পৃথিবীর কেন্দ্রে আমাদের পৃথিবীটার উপরিভাগে আমরা বসবাস করতেছি, পৃষ্ঠপোষক, কিন্তু পৃথিবীর কেন্দ্রে কি বস্তুর ওজন শূন্য। কারণ কি অভিকর্ষ ত্বরণ জি এর মান শূন্য। অভিকর্ষ ত্বরণ জি এর মান যেহেতু শূন্য, তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান শূন্য হবে। অথবা মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি মনে করো, আচ্ছা সেটা আমরা পরে আসতেছি, মানে যেইখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান শূন্য হবে সেখানে কি বস্তুর ওজনও শূন্য হবে। এটা আমরা পরে। এরপরে ভরের একক কি, কিছুক্ষণ আগে বললাম ভরের একক কিলোগ্রাম। ভরের একক কি কিলোগ্রাম, কেজি। ওজনের একক কি নিউটন। ওজনের একক কি নিউটন। ভরের একক নিম্ন এককের মধ্যে যেমন যেতে পারি কি নিচের এককগুলোর মধ্যে গ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, আর উপরের এককগুলোর মধ্যে কি মেট্রিক টন, কুইন্টাল। তারপর এরপরে হচ্ছে কি ভর একটি স্কেলার রাশি। ভর একটি স্কেলার রাশি আর ওজন একটি ভেক্টর রাশি। ভরের কি কোনো নির্দিষ্ট দিক নাই, কিন্তু ওজনের ক্ষেত্রে কি একটা, যেহেতু বলটা কি একটা নির্দিষ্ট দিকেই কি পৃথিবীর কেন্দ্রের দিকে, পৃথিবী একটা নির্দিষ্ট দিকে তার কেন্দ্রের দিকে টানে, সেজন্য এখানে দিক আছে, সেজন্য এটি একটি কি ভেক্টর রাশি বা লব্ধ রাশি। তারপর ভর পরিমাপ করা হয় সাধারণ নীতির সাহায্যে। ভরটা পরিমাপ করা হয় সাধারণ নীতির সাহায্যে, আর ওজনটা পরিমাপ করা হয় স্প্রিং নীতির সাহায্যে। এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন, তাহলে আমরা মোটামুটি ভর আর সম্বন্ধে বা ওজন সম্বন্ধে একটা ধারণা পেলাম যে ভর আর ওজনের মধ্যে অনেক পার্থক্য আছে। তার মধ্যে মূলত যেটা সেটা কি বস্তুর ভরটার পার্থক্য তৈরি করে না, পার্থক্য তৈরি করে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, এখন কিছুক্ষণ আগেই বলেছিলাম অভিকর্ষ ত্বরণ কি পৃথিবীর সব জায়গায় কি একরকম, ভূপৃষ্ঠে সব জায়গায় একরকম না। তাহলে অভিকর্ষ ত্বরণটা যেহেতু পৃথিবী পৃষ্ঠে একরকম না, সেটা কি পৃথিবীর উপরিভাগে পৃথিবীর যে গ্রহ আছে, গ্রহতে কি পৃথিবীর গ্রহের মধ্যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ 1 কেজি ভরের একটি বস্তু বললাম কি পৃথিবীতে 9.8 নিউটন। কিন্তু এই ওজনের যদি একটি বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া হয়, চাঁদে নিয়ে গেলে বস্তুটির ওজন কত হবে? এই ওজনের 6 ভাগের 1 ভাগ। এই ওজনের কি 6 ভাগের 1 ভাগ, এটাকে যদি কাটাকাটি করি 1.63 নিউটন। তাহলে দেখা যাচ্ছে যে বস্তুর ওজনটা কিসের উপর নির্ভর করতেছে? অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করতেছে। এখন অভিকর্ষ ত্বরণটা যদি কিছুক্ষণ আগে বললাম পৃথিবীর কেন্দ্রের কথা, অভিকর্ষ ত্বরণ কেন্দ্রে পৃথিবীর উপরিভাগ, এটা উপরিভাগ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? শূন্য। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান যদি শূন্য হয়, তাহলে বস্তুর ওজনও কি হবে? বস্তুর ওজনও কি হবে? সরি, বস্তুর ওজনও m ইকুয়াল টু, যদি g ইকুয়াল টু 0 হয়, তাহলে কি বস্তুর ওজনও 0 হবে।
তাহলে দেখা যাচ্ছে যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ওজনটা নির্ভর করতেছে অভিকর্ষ ত্বরণের উপর, আর অভিকর্ষ ত্বরণটা নির্ভর করতেছে কি পৃথিবীর আকর্ষণ বলের উপর, পৃথিবীর আকর্ষণ বল উপর। যেমন ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠে যাবে, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে, এই ভূপৃষ্ঠে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর প্রমাণ 9.8, কিন্তু যত উপরের দিকে উঠবে তত কি আকর্ষণ বল কমতে থাকবে। পৃথিবীর সাথে কি বস্তুটার বল, দুটা চুম্বক যত কাছাকাছি রাখবে তত কি তাদেরকে খুব জোরে আকর্ষণ করে, কিন্তু যখন একটু দুটা চুম্বক একটু দূরে রাখো দেখা যায় অনেক সময় আকর্ষণই করে না, কারণ তাদের মধ্যে আকর্ষণ বল থাকে না। ঠিক তেমনই ভাবে যখন পৃথিবীতে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি আস্তে আস্তে উপরে উঠতে থাকে তখন কি বস্তুটির আকর্ষণ বল কমতে থাকে, ফলে জি এর মানও কমতে থাকে। এই যে বললাম পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুর অভিকর্ষ ত্বরণ কত, যে বস্তুর ওজন 9.8 নিউটন, সেই বস্তুর ওজন চাঁদে গেলে কত 1.63 নিউটন। তারপর হচ্ছে গত ক্লাসে বলেছিলাম কি পৃথিবী কি নয়, পৃথিবী একটি সুষম গোলক নয়, মেরু অঞ্চলটা একটু চাপা। তো সেক্ষেত্রে আমার চিত্রটা হয়তো ওরকম সুন্দর হয় নাই, পৃথিবীর চিত্রটা আজকেও হবে না। এইটাকে যদি আমি মেরু অঞ্চল ধরি, এটাকে যদি একটা পৃথিবী ধরি, এটা হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চল। পৃথিবীর মাঝ বরাবর একটি রেখা, কাল্পনিক রেখা ধরলে সেই রেখাটা হচ্ছে কি বিষুবীয় রেখা বা বিষুবীয় অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল। কিন্তু এর মাঝখানে আরেকটি অঞ্চল আছে, সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এটা হচ্ছে কি ক্রান্তীয় অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে কি ক্রান্তীয় অঞ্চল। তাহলে এই ক্রান্তীয় অঞ্চল দেখো, গত ক্লাস পর্যন্ত আমরা বলছিলাম 9.83 কোথায় মেরুতে, বিষুবীয়তে কি বলছিলাম 9.7 এ। ক্রান্তীয় অঞ্চলটা আমরা বলি না, ক্রান্তীয় অঞ্চলের মান হচ্ছে কত 9.803, সরি 803 না 806। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এটাকে 9.80 এ ধরি, 9.80। তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীতেই কি পৃথিবীর পৃষ্ঠের 3 অঞ্চলে 3 ধরনের কিসের মান, জি এর মান। তাহলে জি এর মান যদি পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, বস্তুর ভর তো ধ্রুবক, বস্তুর ভর কি ধ্রুবক, এটা যে এই বস্তুটা বললাম যেখানে নিয়ে যাবে তার ভর একটা নির্দিষ্ট, কিন্তু ওজনটা কি ভিন্ন। ওজনটা কি ভিন্ন কারণ কি জি এর মান ভিন্নতার কারণে, কারণ জি ভর এবং ওজনের জি অভিকর্ষ ত্বরণের গুণফলটা হচ্ছে কি বস্তুর ওজন। তাহলে এখন দেখা যাচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় কি বিভিন্ন বস্তুর ওজন। এবার আসি ত্বরণ আরো কিছু কারণে পরিবর্তন হতে পারে, যেমন পৃথিবীর কি আহ্নিক গতি। আহ্নিক গতিটা কি, আহ্নিক গতিটা হচ্ছে এটাকে যদি সূর্য মনে করি, সূর্যকে কেন্দ্র করে কি একটি নির্দিষ্ট কক্ষপথে কি করে কতগুলো গ্রহ ঘুরে, গ্রহগুলোকে কেন্দ্র করে কি করে কতগুলো উপগ্রহ ঘুরে। যখন এই কেন্দ্র করে ঘোরার সময় কি গ্রহগুলো তাদের নির্দিষ্ট
অক্ষ বরাবর কি নির্দিষ্ট অক্ষ বরাবর ঘূর্ণনের ফলে দিবারাত্রি সংঘটিত, সেটা হচ্ছে আহ্নিক গতি। এই আহ্নিক গতির কারণে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে কি জি এর মান বাড়তে থাকে, তার মানে কি বস্তুর ওজনও বাড়তে থাকে, কারণ ও জি এর মান বৃদ্ধি পাওয়া মানে বস্তুর ওজন বৃদ্ধি পাওয়া। ভর তো নির্দিষ্ট ধ্রুব। এরপর হচ্ছে বাকিগুলা মোটামুটি বলে ফেলছি। পৃথিবীর আকার পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যাবে তত আকর্ষণ বল কমতে থাকবে। ভূপৃষ্ঠের আকর্ষণ বল 9.8, উপরে যত উপরে ভূপৃষ্ঠ থেকে উঠতে থাকবে তত আকর্ষণ বল কমতে থাকবে। দুটা চুম্বক যখন যদি কাছাকাছি রাখো কি আকর্ষণ বেশি করে, কিন্তু যখন দূরে সরে যায় তখন তাদের মধ্যে আকর্ষণ বল নাও থাকতে পারে, নাও হতে পারে। ঠিক তেমনইভাবে এরপর পৃথিবীর কেন্দ্রে যত কেন্দ্র যাওয়া যায়, পৃথিবীর কেন্দ্রে জি এর মান বলছি কত, শূন্য। পৃথিবীর কেন্দ্রে জি এর মান যেহেতু শূন্য, পৃথিবী ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যাবে তত জি এর মান কি কমতে থাকবে। তাহলে জি এর মান কমতে থাকলে ওজন কি কমতে থাকবে। তাহলে মোটামুটি আমরা বড় ওজন সম্বন্ধে বা ওজন এবং জি এর মান পরিবর্তনের সাথে যে ওজনের পরিবর্তন হয় সেই সম্বন্ধে একটা ধারণা পেলাম। এবার আমরা আলোচনা করি লিফটে বর্তমানে এই লিফটগুলো ব্যবহৃত হইতেছে স্কেলেটার লিফট, ক্যাপসুল লিফট আগে এই লিফটগুলো ব্যবহার হতো, এখন এই লিফট এরকম, এটা একটা লিফট মনে করি। যাক, আমাদের লিফট মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয় হচ্ছে লিফটের ভিতর আমি কখনো নিজেকে বেশি ভারী মনে করি, কখনো একদম স্বাভাবিক ওজন মনে করি, আবার কখনো ওজন কম মনে করি। কারণ কি এই লিফটের ভিতর ওজনের তারতম্যের কারণ কি? লিফটের ভিতর ওজনের তারতম্যের কারণ হচ্ছে আমরা কখনো নিজেকে নিজের ওজন অনুভব করি তখনই ওজন অনুভব করব যখন কি আমার ওজনের বিপরীতমুখী একটা কি আকর্ষণ বল, বিপরীতমুখী একটা বল আমার দিকে ক্রিয়া করবে, তখনই আমার নিজেকে ওজন আছে বলে মনে করব। যদি বিপরীতমুখী বল ক্রিয়া না করে তাহলে আমি নিজেকে ওজন আছে বলে মনে করব না, নিজেকে ওজনহীন মনে করব। নিজের ওজন বোঝা যাবে না। তাহলে এখন লিফট স্থির থাকে, লিফটে যখন আমি চড়ি বা উঠি লিফটে তখন স্থির থাকে। স্থির অবস্থায় কি লিফটটা আমার লিফটের মেজা আমার উপর কি এক ধরনের বিকর্ষণ বিপরীতমুখী বল, আমি লিফটের উপর দাঁড়ালে আমি লিফটের দিকে এক ধরনের বল সৃষ্টি করলাম, লিফট আমার দিকে এক ধরনের বিপরীতমুখী বল সৃষ্টি করলো, সেজন্য আমার মধ্যে আমি নিজেকে ওজন আছে বলে মনে করি। কিন্তু লিফটটা যখন স্থির অবস্থা থেকে আস্তে আস্তে চলা শুরু করলো তখন W=m×J। এখন এটা হচ্ছে কি ওজন। কিসের ওজন? লিফটের ওজন। লিফটটা যখন চলা শুরু করলো তখন আমার মধ্যেও এক ধরনের কি ত্বরণ সৃষ্টি হবে। আমার মধ্যেও এক ধরনের আমার বস্তুর মধ্যে আমার মধ্যে বলতে যে লোকটি বা যে ভিতরে থাকবে, লিফটের ভিতরে থাকবে, তার মধ্যে এক ধরনের ত্বরণ সৃষ্টি হবে। সেই ত্বরণটা হচ্ছে কি সেই ত্বরণ, তার মধ্যে এক ধরনের ত্বরণ সৃষ্টি হবে যা কি লিফটের সাপেক্ষে ওই বস্তুর মধ্যে বা ব্যক্তির ত্বরণটা বেশি হবে। এখন তাহলে বেশি হইলে কি হলো, আমি নিজেকে কি করলাম অবিকর্ষ ত্বরণের সাথে বস্তুর ত্বরণ যোগ হওয়ার ফলে কি বস্তুটি নিজেকে বা ব্যক্তিটি নিজেকে কি বস্তু তার নিজে মনে করতে পারবে না, ব্যক্তিটি নিজেকে ভারী মনে করবে। লিফটের ভিতরে এখন ব্যক্তিটি নিজেকে কি মনে করতেছে? ভারী মনে করতেছে, নিজের ভার ওজনটা বেশি মনে হচ্ছে। কিন্তু যখন লিফটটা সমবেগে চলা শুরু করলে এটা হচ্ছে ওজন। কিসের? লিফটটা যখন সমবেগে চলা শুরু করলো তখন আর কি ত্বরণ সৃষ্টি হলো না। নতুন ত্বরণ যেহেতু আমরা জানি কি বেগ বৃদ্ধির হারই হচ্ছে ত্বরণ, যেহেতু এখানে সমবেগে চলতেছে, ত্বরণ হচ্ছে মানে বেগ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে না, তাহলে এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে না। আর ত্বরণ সৃষ্টি না হলে
যেখানে ওজন যাই আছে তাই থাকবে, আমি নিজেকে কি স্বাভাবিক ওজন মনে করবো। এখন আর ভার বা ওইরকম ভারী মনে হবে না, নিজেকে স্বাভাবিক মনে করবো। কিন্তু আবার যখন লিফটটা, এটা হচ্ছে কি লিফট যখন উপরে উঠতে থাকবে, আবার যখন লিফটটা নিচে নামতে থাকবে, নিচে নামার সময় লিফটের সাপেক্ষে কি বস্তুর ত্বরণটা কি ব্যক্তির ত্বরণ হ্রাস পাবে। কার সাপেক্ষে? অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে ব্যক্তির ত্বরণ হ্রাস পাবে। W equal to m into g minus a, এখানে g minus a, g minus a এখানের মধ্যে w, তাহলে যেহেতু বস্তুর ত্বরণটা ব্যক্তির ত্বরণটা হ্রাস পেল, যেখানে ব্যক্তির ত্বরণটা হ্রাস পাওয়ার বলে, তাহলে ব্যক্তিকে এখন নিজেকে কি মনে করবে? হালকা অনুভব করবে। ওজনের সাথে ওজন থেকে নিজেকে একটু হালকা অনুভব করবে। কিন্তু এই লিফটটি যদি মুক্তভাবে পড়ে, মানে কোনো কিছুর সাথে আটকানো না, মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়ে, তাহলে ভিতরের ব্যক্তিটিও কি মুক্তভাবে পৃথিবীতে পড়বে। তাহলে মুক্তভাবে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কি হবে? দুইটা লিফটের সাপেক্ষে ব্যক্তির অভিকর্ষ ত্বরণও জি হবে, ব্যক্তির অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হবে, এবং সেই ব্যক্তির অভিকর্ষ ত্বরণ কি লিফটের যা ব্যক্তির অভিকর্ষ ত্বরণ তাই হবে। এবং ব্যক্তিটি কি নিজেকে এখন যেহেতু m equal to কি হবে w equal to m into 0, তাহলে ব্যক্তিটি নিজেকে ওজনহীন বা বস্তুটি নিজেকে ওজনহীন মনে করবে। এ হচ্ছে দিয়ে মোটামুটি আমাদের লিফটের ভিতরে নিজেকে ওজন আছে, একবার ওজন বেশি, একবার ওজন স্বাভাবিক ওজন, আবার ওজন কম, আবার নিজেকে কখন ওজনহীন মনে করব, একদমই ওজন নাই মনে করব, সেই বিষয়গুলো একটু তুলে ধরলাম। ঠিক তেমনই ভাবে মহাশূন্যে যখন বিভিন্ন মহাশূন্য যানে করে নভোচারীরা মহাশূন্য পৃথিবী বা চাঁদ বিভিন্ন গ্রহ উপগ্রহ প্রদক্ষিণ করে, তখন তারা কি করে? একটা নির্দিষ্ট গতিতে গিয়ে ওই গ্রহ উপগ্রহে একটা নির্দিষ্ট কক্ষপথে, একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। দেখো ওই মহাশূন্য যানগুলো কিন্তু কোনো কিছুর সাথে আটকানো বা বাধা নেই, তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো মুক্তভাবে আছে। আর মুক্তভাবে যেহেতু বৃত্তাকার পথে, এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীর একটা নির্দিষ্ট কক্ষপথেই কি মহাশূন্য যানগুলা ঘুরে, একটা নির্দিষ্ট দূরত্বে বৃত্তাকার পথে কক্ষপথেই মহাশূন্য যানগুলো ঘুরতে থাকে। এবং মহাশূন্য যানগুলো যখন ঘুরতে থাকে, মহাশূন্য যানের দেওয়ালের সাপেক্ষে ভিতরের বস্তুর ওজনটা কি হবে? ভিতরের বস্তুর ওজনটা শূন্য হবে। দেওয়ালের সাপেক্ষে ভিতরের বস্তুর ওজনটা শূন্য হলে, তাহলে বস্তুটা ভিতরে মহাশূন্য যানের ভিতরে বস্তুগুলো বা ব্যক্তিরা নিজেদেরকে কি ওজনহীন মনে করবে। বস্তু না বা বস্তু বলতে পারি, বস্তু তো আর মনে করতে পারে না, ব্যক্তিরা নিজেদেরকে কি ওজনহীন মনে করবে। ঠিক মহাশূন্য, সেই জন্য মহাশূন্যতে এখন কি সবগুলো বস্তুই কি ওজনহীন? বস্তুগুলো কি নির্দিষ্ট একটি ভর আছে, যেহেতু ভর আছে আর বস্তুগুলোকে একটা নির্দিষ্ট ভর, যখন ওই মহাশূন্য যানটা কি স্থির হয়ে যাবে বা আবার মহাশূন্য থেকে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে স্থির, তখন আস্তে আস্তে কি আকর্ষণ বল কাজ করতে থাকবে, এবং আকর্ষণ বল কাজ করার ফলে ব্যক্তিটি নিজেকে ওজন আছে বলে মনে করবে। আবার যখন স্থির থাকবে, মহাশূন্য যানটা যদি স্থির হয়ে যায়, বৃত্তাকার পথে না ঘুরে, তখন আবার ব্যক্তিটির ওজন আছে বলে মনে করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এই পর্যন্ত।
সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।